সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাভিউ টেলিভিশনের নিয়মিত খেলাধুলা বিষয়ক আয়োজন খেলার মাঠে অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি সাদিকুর রহমান সাকি, আর আমার সাথে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি এবং ক্রিকেট আম্পায়ার আশরাফ হোসেন আরমান। আরমান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে আজকের এই আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য বাংলা ভিউকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমরা কথা বলবো একটি আলোচিত বিষয় নিয়ে। আপনারা যারা ক্রিকেট বা খেলাপ্রেমী মানুষ রয়েছেন তারা সবাই ইতিমধ্যে অবগত হয়ে আছেন যে গত এক সপ্তাহ ধরে বাংলাদেশের ক্রিকেটে বিশেষ করে যারা ক্রিকেট খেলাকে পছন্দ করেন তাদের অবশ্যই জানার কথা যে ক্রিকেট খেলোয়াড়দের একটা আন্দোলনকে কেন্দ্র করে এবং পরবর্তী সময়ে গত দুদিন ধরে যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে ঘিরে একটি বিতর্ক তৈরি হয়েছে এবং সেই বিতর্কের একেবারে ফাইনাল মঞ্চায়ন সেটা আজকে হয়েছে যে আইসিসির পক্ষ থেকে সাকিব আল হাসানকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল প্রথমে। পরবর্তীতে তিনি যখন তার দোষ স্বীকার করে ফেলেছেন তখন 1 বছর কমিয়ে সেই শাস্তিটা 1 বছর নির্ধারণ করা হয়েছে এবং সেটা আজকে থেকেই শুরু হবে এবং আগামী বছরের 29শে অক্টোবর পর্যন্ত এই শাস্তি তার প্রতি বহাল থাকবে এবং এই 1 বছর তিনি স্থানীয় এবং আন্তর্জাতিক কোনো ধরনের ক্রিকেটেই অংশগ্রহণ করতে পারবেন না। তো আমরা মূলত এই বিষয়টি নিয়ে পুরো অংশটা জুড়েই আলোচনা করব, পাশাপাশি আরও অন্যান্য বিষয় উঠে আসবে আলোচনায়। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো শুরুতেই আরমান ভাই, আপনার কাছে জানতে চাইব যে এই যে একটা বিষয়, আপনারা নিশ্চয়ই জানেন যে ক্রিকেটে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। সাকিব আল হাসান যে অপরাধের জন্য শাস্তি পেয়েছেন, একই অপরাধের জন্য কিন্তু শ্রীলঙ্কার সাবেক তারকা ক্রিকেটার সনাথ জয়সূরিও শাস্তি পেয়েছিলেন, কিন্তু তাদের শাস্তিটা একটু ব্যতিক্রম ওই কারণে কারণ তারা অপরাধ করে শাস্তি পাননি, তারা অপরাধের প্রস্তাব লুকিয়ে কিন্তু শাস্তি পেয়েছেন। যেমন সাকিবের ক্ষেত্রে যেটা হয়েছে যে তিনি ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনটি, যার মধ্যে একটিও তিনি কিন্তু আইসিসি অথবা বিসিবিকে না জানানোর জন্য তাকে এই শাস্তির আওতায় আসতে হয়েছে। তো এই বিষয়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ। আসলে সারা দেশের ক্রিকেট প্রেমীদের মতো আমিও একটু ব্যথিত, কারণ এরকমের জন্য আমরা প্রস্তুত ছিলাম না। যারা আমরা ক্রিকেটকে ভালোবাসি, যারা বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গর্ব করি, তারা কিন্তু আজকের এই যে সাকিব আল হাসানকে যে 1 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে সেটা আমরা কোনোদিনই প্রত্যাশা করিনি। আমাদের জন্য অবশ্যই এটা খুবই বেদনাদায়ক, দুঃখের বিষয়। তা আমি বলবো হয়তো কাকতালীয় একটা ব্যাপার এখানে ঘটে গেছে যে বর্তমানে বাংলাদেশের যারা ফার্স্ট ক্লাস ক্রিকেটার বা জাতীয় দলের ক্রিকেটার, তাদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা বৈরী পরিবেশ যেটা বিরাজমান, সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে ক্রিকেটারদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে এই সাকিব আল হাসানই নেতৃত্ব দিয়েছেন। জানি না হয়তো এই নেতৃত্ব কিংবা সবার পক্ষ থেকে নিজেকে উপস্থাপনটাই কাল হয়ে দাঁড়ালো কি না জানি না। কারণ ব্যাপারটা দেখেন আপনি, আজ থেকে 2 বছর আগে যে জুয়াড়ির অফারটা সাকিব প্রত্যাখ্যান করেছেন, সেই অফারটার পরে কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ ছিল বা এই শ্রীলঙ্কা ট্যুর ছিল, সিরিজ খেললো, হ্যাঁ, তারপর এই তো জিম্বাবুয়ে আফগানিস্তানের সাথে খেললো। কই এই নিয়ে তো কোনো কারণ নড়াচড়া দেখিনি। কিন্তু হঠাৎ করে এই যে আমাদের যে প্লেয়ারদের সাথে বোর্ড কর্তাদের একটা বৈরী পরিবেশ ছিল, এইটা নাকি জানি না কেউ সুযোগ নিল কি না। এই সুযোগের হয়তো আজকে ইন্ডিয়া ট্যুরের সময় আমরা জানি যে বিশ্ব ক্রিকেটের 3 মুড়ল অস্ট্রেলিয়া, ইন্ডিয়া বা ইংল্যান্ড, তাদের কলকাঠিতেই কিন্তু আইসিসি নড়াচড়া করে। তো আমার মনে হয়, জানি না ব্যাপারে, যতটুকু আমার মনে হচ্ছে যে এটা কি সেভাবেই কাকতালীয় আমাদের অবস্থাটা, মানে বোর্ডের প্রেসিডেন্টের সাথে একটা মনোমালিন্য চলতেছে বা আপাতত শেষ হয়েছে বলবো, কিন্তু সেটা যে পুরোপুরি শেষ হয়েছে সেটাই বহিঃপ্রকাশ কি না জানি না, আমার মনে হচ্ছে সেটা। তো খুবই দুঃখজনক। সাকিবেরও এটা জানানো উচিত ছিল, কিন্তু আমি জানি না সাকিব মৌখিকভাবে কি বোর্ডকে বা বোর্ডের কোনো কর্মকর্তাকে জানিয়েছেন, তাও জানি না। পেপার পত্রিকার মাধ্যমে দেখলাম সাকিব জানাননি। তবে অবশ্যই আমাদের ক্রিকেটের জন্য একটা খুবই যে একটা বাধাগ্রস্ত হলো ক্রিকেট। জানি না একটা সাকিব তৈরি হতে অনেক
কাঠখড় পোয়াতে হয়। একজন কর্মকর্তা আজকাল পরেই কিন্তু ইলেকশন হোক আর বা সিলেকশনে হোক উনি চলে আসতে পারবেন বোর্ডে, কিন্তু সাকিবের মতো একটা প্লেয়ার গড়ে ওঠা সত্যি অনেক কষ্ট। আমরা এই একটা বছর কিভাবে যে সাকিব ছাড়া জানি না সাকিব আবার পরবর্তীতে তার এই ফর্ম ফিরে পাবেন কি না, বা দেখেন আশরাফুলের অবস্থা, আশরাফুলে কিন্তু এইভাবে হঠাৎ করে এই ম্যাচ ফিক্সিংয়ের কারণেই আজ নিজেকে আর যে পুরো দমে আবার নিজের জায়গায় নিয়ে আসতে আজ পর্যন্ত পারেনি। তো দুঃখজনক এটা আমাদের জন্য। আমিও আপনার মতো ব্যতীত যে সাকিবকে এভাবে দোষ না করেও শুধুমাত্র প্রত্যাখ্যান করার পরও শুধুমাত্র অবগত না করার কারণে আজকে তাকে এই শাস্তি পোহাতে হলো। সত্যি নিশ্চয়ই সাকিব বিষয়টি বুঝতেই পারেনি, উনি অনেক নিউজে দেখছি যে আমারও তাই মনে হচ্ছে, আমি তো প্রত্যাখ্যান করেছি, তাইলে এটা আর জানানোর কী দরকার, বা হ্যাঁ দু একজনের সাথে আলাপ করেছি আমাকে এইভাবে বলছে না বলছে, কিন্তু এটা যে এভাবে হয়তো সাকিব সেটা পুরোপুরি নিজে বুঝতে পারেননি আমার মনে হচ্ছে। সেটা এখানে আরমান ভাই আরেকটা বিষয় আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আইসিসির নিয়মের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে এই ধরনের অপরাধের জন্য কিন্তু সর্বনিম্ন শাস্তি হচ্ছে 6 মাস এবং সর্বোচ্চ হচ্ছে 5 বছর। কিন্তু সাকিবের ক্ষেত্রে দেখা গেল যে প্রথমেই কিন্তু তার জন্য শাস্তিটা বেশ বড়সড় নির্ধারণ করা হয়ে গেল। এই ব্যাপারে কোনো এটা হয়তো আমি এই ধারা আমি অবশ্যই আইসিসির এই ধারা আমি অবশ্যই জানি না আকসুর কী এটা ধারা, তবে 2 বছরের তো করা হয়েছে সাকিবকে। 2 বছরের মধ্যে আবার আজকেই তাড়াতাড়ি সাকিব আবার নিজের দোষ স্বীকার করে ভুল স্বীকার করে একটা মার্জনা চেয়েছে, সঙ্গে সঙ্গে 1 বছরের করা হয়েছে। জানি না এটা কি হচ্ছে না হচ্ছে, সবই তো আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড যা অবগত করে, আমরা যারা ক্রিকেট প্রেমী আছি তা থেকেই আমরা অবগত হই। এখানে আরেকটা বিষয় আছে, 1 বছরের যে ব্যাপারটা আছে সেখানেও কিন্তু আরও কিছু কথা আছে। সেখানে হচ্ছে যে আজকে থেকে তো তার শাস্তিটা কার্যকর হবে এবং আগামী 1 বছর পর্যন্ত তিনি যদি আইসিসির কোড অফ কন্ডাক্ট মেনে চলেন তাহলেই কিন্তু আগামী 2020 সালের 29শে অক্টোবর তার শাস্তির মেয়াদ শেষ হবে। নতুবা কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে শেষ হবে না, তার শাস্তি আরও বাড়তে পারে। যদি তিনি এই 1 বছরের মধ্যে অন্য কোনো অপরাধ করে ফেলেন তাহলেও কিন্তু শাস্তি শেষ হচ্ছে না। আমি আজকে আমি ওই মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে সাকিবের কিছু হলে, আজকে আমি আজারবাইজান থেকে মাননীয় প্রধানমন্ত্রী যখন এসেছেন একটা সাংবাদিক সম্মেলনে, তিনি ওই সাকিবের প্রসঙ্গটি টেনেছেন যে সাকিবের পাশে বিসিবি থাকবে। তা আমি আশা করি এটা তো সাকিবের অনেক বড় অপরাধ না, যদি বাংলাদেশ থাকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থাকে, হয়তো সাকিবের এটা আরও কমতে পারে বলে আমি মনে করি। যে যদি আমাদের তরফ থেকে জোরালো কিছু করা হয় হয়তো বা। এখানে একটা জায়গায় দেখেছি হয়তো আপনি যে প্রধানমন্ত্রী বলেছেন যে সাকিবের জন্য বেশি কিছু কিন্তু করার নেই, যেহেতু শাস্তিটা আইসিসি দিয়েছে, সাকিবের পাশে বিসিবি থাকবে। তো এই জন্য আমার একটা আমি আশাবাদ প্রত্যাশা করছি যে হ্যাঁ হয়তো আরও কিছু কমতে পারে। তা সাকিবকে বাংলাদেশ দলের খুবই দরকার, কারণ সাকিব তামিম ছাড়া বাংলাদেশ টিম ভারতে গেছে, কী অবস্থায় গেছে দেখেন। সাকিব কিন্তু 2টা প্র্যাকটিস ম্যাচও আসেননি, ওই সময় আমরা বুঝতে পারছি যে হয়তো কিছু একটা হচ্ছে। কেন সাকিবের মানে একটা কোড অফ কন্ডাক্ট আছে, আপনি আসবেন, আপনি প্র্যাকটিস করবেন, ম্যাচ খেলবেন, প্র্যাকটিস ম্যাচ খেলবেন, কিন্তু সাকিব কোনোটাই আসেননি। তারপরে আরেকটা দেখেন, গতদিন কিন্তু ওই প্লেয়ারদের সাথে যখন একটা যৌথ সভা হলো বোর্ডের, তখন কিন্তু তামিম ইকবাল বলেছিলেন, মিটিংয়ের আগেই বলেছিলেন যে পাপন ভাই আমাকে আপনি সেকেন্ড টেস্ট ম্যাচটা ছুটি দিতে হবে, কারণ আমি ওনার পারিবারিক সমস্যা, এই জন্য তিনি বলেছিলেন। পরে উনি আবার মিটিং শেষেই উনি বললেন না আমাকে পুরো সিরিজের জন্য আমাকে দিতে হবে। এই জন্য কী যেন একটা গোলাটে ব্যাপারটা, বুঝছেন। আর তাছাড়া ইদানিং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের নিয়ে বা বাংলাদেশের এই যে যারা, বিশেষ করে এখানে আমি খুবই দুঃখজনক আমার কাছে মনে হয়েছে ব্যাপারটি। সেদিন একটি দৈনিক পত্রিকায় সম্ভবত বাংলাদেশ প্রতিদিনে চলে আসছে যে একটা সিন্ডিকেটের একটা চক্রের হাতে জিম্মি বাংলাদেশ ক্রিকেট। সেখানে চলে আসছে আমি যে পেশায় আছি, আমি যে ক্রিকেট আম্পায়ারিং করছি, সেখানে আমার
যে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক, যিনি দীর্ঘ 30 বছর ধরে এই দায়িত্বে আছেন, ওনার নামটাও চলে আসছে। উনি নাকি আম্পায়ার নিয়ন্ত্রণ করেন, কিভাবে কি হয় না হয়। এটা কিন্তু আমার জন্য খুবই দুঃখজনক। আমি চাইছি, আমার প্রত্যাশা ছিল সঙ্গে সঙ্গে আমি শ্রদ্ধাভাজন আমার টুটুল ভাই, যিনি যার নাম আসছে, তিনি প্রতিবাদ করবেন। ওনার মৌনতা আমি জানি না কী লক্ষণ বহন করে। তো এটা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের নিয়েও অনেক ফলাও করে প্রতিদিনই কোনো না কোনো পত্রিকায় আসছে। এটা খুবই দুঃখজনক যেগুলো হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটে। আমি আশা করি বাংলাদেশ ক্রিকেট আবার স্বরূপে ফিরে আসবে, অবশ্যই আমরাও ক্রিকেটও ফিরে আসবে, এটাই আমার প্রত্যাশা। আমরাও চাই সেরকম হোক। কিন্তু এখানে একটু আমরা অন্য প্রসঙ্গে যাই এখন। আপনি যেহেতু আগেই বলেছেন যে সাকিবকে ছাড়াই কিন্তু ভারত যাচ্ছে, বাংলাদেশ দল বা ভারত গিয়েছে, তো সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু সাকিব অধিনায়ক ছিলেন এবং সঙ্গত কারণে তাকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল, কিন্তু হুট করে এই অভিযোগটা তার বিরুদ্ধে আসা এবং আইসিসি দ্বারা তিনি শাস্তির খড়গ তার উপর পড়ে যাওয়ায় তিনি কিন্তু যেতে পারেননি। সে কারণে কিন্তু দুজন নতুনই বলা চলে, কারণ মাহমুদুল্লাহ রিয়াদ হয়তো অস্থায়ী ভিত্তিতে ক্যাপ্টেন্সি করেছেন, মমিনুল হক টেস্টে নেতৃত্ব দিবেন, টি-20 নেতৃত্ব দিবেন মাহমুদুল্লাহ রিয়াদ। পাশাপাশি যে সিনিয়র ক্রিকেটারকে ছেড়ে এর সাথে ক্রিকেটার এবং কর্মকর্তাদের বিগত সময়ের যে দ্বন্দ্ব, সব মিলিয়ে এর প্রভাবটা ভারত সিরিজে কেমন পড়তে পারে বলে আপনি মনে করেন? পড়বে স্বাভাবিক, কিন্তু তারপরে আমি আশা করছি যেন ক্রিকেটাররা মাঠে গিয়ে সম্পূর্ণ মাঠের মধ্যেই থাকেন, যেন খেলার মধ্যে নিজেকে বিলিয়ে দেন। খেলার পরে যা ঘটনা যা ঘটে বা ঘটছে সব যেন তাদের কাজ একটাই, যে ভারতের সঙ্গে আমরা পুরো একটা সিরিজ খেলতে এসেছি। কারণ আমাদের অনেক দিনের একটা বাসনা ছিল যে আমরা ভারতের সাথে একটা সম্পূর্ণ একটা সিরিজ খেলার। এটা অনেক দিন পর একটা সুযোগ হয়েছে। আমি আশা করি সেটা মানে প্লেয়াররা তাদের 100% এফোর্ট দেবে এখানে ভালো একটা রেজাল্ট যে করার উদ্দেশ্যে। দর্শকরা কিন্তু এখন ভারতের সাথে খেলা, এটা সাকিব নেই, তামিম নেই, মানুষ ক্রিকেট প্রেমীদের আলাদা একটা কাজ করবে, কৌতূহল যে কি করতেছে আমাদের টিম। আমি আশা রাখছি একটা ভালো কিছু একটা করবে বাংলাদেশ। আমাদেরও প্রত্যাশা বাংলাদেশ ভালো করবে, কিন্তু মেন্টাল যে গেমটা ধরে নেওয়া হয়, যে ক্রিকেটে খেলার শুরুর আগে প্রতিটি দলের যে মনস্তাত্ত্বিক যে অবস্থা, সেদিক দিয়ে কিন্তু সঙ্গত কারণে আমরা পিছিয়ে গেলাম। যেহেতু সাকিব থাকা মানে আমাদের বিরাট একটা লাভ হতো, কিন্তু এই যে সাকিব না থাকা, সাকিবের জায়গায় যিনি আসবেন তিনি কতটুকু সাকিবের শূন্যস্থান পূরণ করতে পারবেন। সেই সাথে আরেকটা বিষয় আছে, তামিম ইকবালও কিন্তু যাচ্ছে না বাংলাদেশ দলের খেলছেন না ভারত সিরিজে, যেহেতু তার পারিবারিক একটা প্রবলেম রয়েছে। তো এই যে দুজন তারকা ক্রিকেটারকে ছেড়ে বাংলাদেশ দল যাচ্ছে, সেই সাথে ভারতের মাটিতে ভারত অবশ্যই শক্তিশালী দল। আপনি জানেন যে মাত্র দক্ষিণ আফ্রিকা ট্যুর করে ভারত সফর করে গেল এবং প্রতিটি ম্যাচেই কিন্তু ভারতে তাদের দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তো সেই তুলনায় কিন্তু বাংলাদেশ দল কতটুকু বা তাদের সফলতা দেখাতে পারবে, পাশাপাশি এই যে একটা বিতর্ক, সব মিলিয়ে কি মনে হয় যে এই সিরিজের রেজাল্ট কী হতে পারে? আশা করছি প্লেয়াররা তাদের সর্বোচ্চ উজাড় করে খেলবে, তাদের 100% এফোর্ট দেবে, এই প্রত্যাশা। যেন কোনো প্লেয়ারই চায় না মাঠে গিয়ে তার পারফরমেন্সটা খারাপ হোক। চায় শো করে যেন আরও কিছু প্রত্যাশা করে বাংলাদেশ টিমে নিজেকে এস্টাবলিশ করতে পারে। সেই জন্য সবাই চায় ভালো কিছু করি, ভালো খেলা উপহার দেই, এটাই প্রত্যাশা। আবার আশা করি বাংলাদেশ ভারতের বিপক্ষে ভালো কিছু করবে, সেই প্রত্যাশাই রাখছি আমি। এবার একটু প্রসঙ্গ পাল্টিয়ে আমরা একটু স্থানীয় ক্রীড়াঙ্গনের দিকে একটু নজর দিই। যেহেতু আমরা শুরুতেই বলছিলাম যে লোকাল খেলাধুলা নিয়েও কিছু কথাবার্তা বলবো, তো আপনি জানেন যে এবার সিলেট বিভাগীয় দল কিন্তু নতুন কোচের অধীনে খেলছে এবং আমাদের তারকা ক্রিকেটার রাজিন সালে কিন্তু কোচিং করাচ্ছেন প্রথমবারের মতো সিলেট বিভাগীয় দলকে, এবং শুরুতে তেমন একটা ভালো করতে না পারলে ধীরে ধীরে কিন্তু দল ভালো করছে। তো এই প্রসঙ্গে আপনি যেহেতু সিলেটের ক্রিকেটের সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছেন, আম্পায়ারিং করেছেন, পাশাপাশি দলগুলোর সাথেও আপনি বিভিন্নভাবে সম্পৃক্ত ছিলেন, এই যে কোচ পরিবর্তন এবং দলের পারফরমেন্স দুদিক দিয়ে যদি মূল্যায়ন করতে বলি, আপনি এখানে আপনার পরামর্শটা কী হবে যে এই কোচ পরিবর্তনে কি সিলেটের লাভ হয়েছে? অবশ্যই, কারণ রাজিন এক্স বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, একজন টেস্ট ক্রিকেটার। এই দলেরই রাজিন সালে একজন খুবই নির্ভরযোগ্য একজন খেলোয়াড় ছিলেন। সেই দলের তারই এখন যারা টিমমেট ছিল অনেকেই এই টিমে এখনও আছেন। তো রাজিনকে পেয়ে ওরা অবশ্যই রাজিনের
মানে যা নিজের জ্ঞান থেকে প্রজ্ঞা থেকে যতটুকু আছে রাজিন মেলে ধরবেন। আমাদের সিলেট টিমেরও জুনিয়র ক্রিকেটাররা অনেক আছে, তাদের কাছে রাজিন অনেক বড় পাওয়া, কারণ রাজিন সালেব সিলেট টিমের কোচ, সেটা অবশ্যই ভালো কিছু। আমি প্রত্যাশা করি এই টিম থেকে, আমি রাজিনকে আগে অভিনন্দন জানাই যে আমাদের সিলেট বিভাগীয় টিমে সে কোচের দায়িত্ব পেয়েছে। আর তাছাড়া অলোক কাপালি যিনি ক্যাপ্টেনের দায়িত্ব এবার পেয়েছেন, দুজন কিন্তু একসাথে বাংলাদেশ দলে খেলেছেন অবশ্যই। তারপরও আমার এইবার প্রথম ম্যাচটা হয়তো সিলেট টিম একটু নিজেকে দাঁড় করাতেই পারেন, পরের ম্যাচ থেকে দেখেন ঠিকই স্বরূপে ফিরে আসছে। আমি মনে করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। রাজিনের সুযোগ্য কোচিংয়ে সিলেট টিম এবারে টায়ার 2 থেকে ভালো কিছু করে টায়ার 1-এ উন্নীত হবে, সেটাই প্রত্যাশা আমার। এবার চলে আসি একেবারে আমাদের সিলেটের ক্রীড়াঙ্গন নিয়ে সর্বশেষ আর কি, যেহেতু আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আপনি জানেন যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উন্নয়ন কর্মকাণ্ড চলছে, পাশাপাশি সিলেটে যে নতুন স্টেডিয়ামের যে ঘাস লাগানো হচ্ছে, এটা নাকি আপনার প্রথমবারের মতো বাইরে থেকে নিয়ে আসা হচ্ছে এবং এই ঘাসটা নাকি অনেক উন্নত মানের। এমনিতেই আমাদের এই স্টেডিয়ামটার অনেক সুনাম রয়েছে, বাইরে থেকে যারা খেলতে এসেছেন অনেকে প্রশংসা করেছেন স্টেডিয়ামের। তো এই যে নতুন ভাবে স্টেডিয়ামকে তৈরি করা হচ্ছে, এতে করে কি বাংলাদেশের মধ্যে প্রথম কোনো স্টেডিয়াম, এই মানের কোনো ভালো মানের স্টেডিয়াম তৈরি হচ্ছে সিলেটে? অবশ্যই, কারণ দেখেন সিলেট বিভাগীয় স্টেডিয়াম মানে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটা এখন সবারই নজরে। যারা আইসিসি থেকে যারা এসেছেন বা যারা বাংলাদেশেরই যারা যেগুলো প্লেয়ার বিশ্ব মানের যা প্লেয়ারগুলো এখানে খেলে গেছেন, তারা সবাই এই মাঠের প্রশংসা করেছেন, এই পরিবেশের প্রশংসা করেছেন। আমি আশা করি এই সিলেটের এই গ্রাউন্ডটি একদিন অবশ্যই বিশ্বের 1, 2, 3টা গ্রাউন্ডের মধ্যেই থাকবে, এটাই আমার প্রত্যাশা। কিন্তু এখানে একটা শঙ্কা তৈরি হয়েছে যে এই মাঠ সংস্কারের কারণে কিন্তু এবারে যে বিপিএল অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর থেকে, সেখানে সিলেটে খেলা হওয়ার কথা ছিল, কিন্তু শঙ্কা তৈরি হয়েছে এই সময়ের মধ্যে কিন্তু মাঠ সংস্কার শেষ হবে না, যে কারণে সিলেটে বিপিএল না হতে পারে। এটা সিলেটের যারা ক্রিকেটের মধ্যে দর্শক রয়েছেন তাদের জন্য একটা দুঃসংবাদ। এটা হয়তো দুঃসংবাদ, কিন্তু কাজের জন্য তো এটা মাঠের রক্ষণাবেক্ষণের জন্য অবশ্যই এই ছাড়টুকু দিতে হবে। যারা আমরা ক্রিকেটকে ভালোবাসি, একটা ভালো মানের মাঠ করতে হলে অবশ্যই অনেক কিছু ছাড় দিতে হয়। হয়তো এক সিজন আমরা এখানে খেলা বল মাঠে গড়াতে না পারি, কিন্তু আমাদের মাঠটা তো একটা ভালো মানের মাঠ হবে, সেটাই তো আমাদের কাছে অনেক বড় পাওয়া। তারপর না অনেক বড় বড় দল আসবে এখানে, কারণ মাঠ দিয়ে গ্রাউন্ড দিয়ে কিন্তু আপনাকে ভালো খেলা উপহার দিতে পারবে প্লেয়াররা। এখানে যদি নিম্নমানের মাঠ হয় তখন তো অনেক ধরনের কথাবার্তা আসবে, অজুহাত দেখাবে। তাই 1 বছর নাই হলো, এটা তো ভালো জিনিস যে আমরা একটা ভালো মানের মাঠ পাচ্ছি, এটাই তো। আরমান ভাই, ধন্যবাদ আপনাকে কষ্ট করে এই স্টুডিওতে উপস্থিত হয়ে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনারা যারা আমাদেরকে এতক্ষণ দেখলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আশা করি আগামী কোনো একদিন অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সিলেটের এবং বাংলাদেশের জাতীয় পর্যায়ের খেলাধুলা নিয়ে। তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।